মনে রাখবো এই জায়গাটা। হ্যাঁ, উডের ব্যবহারটা এটা একটু পড়ে ফেলেন। এখানে কি বলা হচ্ছে, উড দিয়ে ব্যবহার করছে, বলছে কফি। হ্যাঁ, আপনি কি চা কফি খাবেন? আচ্ছা, এখানে আমি উত্তরটা কি বলবো, এখানে যেহেতু অ্যান্সারটা দেওয়া নেই, এটাও আপনাকে বলতে হবে যে ইয়েস আই উড লাইক টু। হ্যাঁ, ইয়েস আই উড লাইক টু। ইয়েস আই উড লাইক, অথবা ইয়েস আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি বা টু ড্রিঙ্ক এ কাপ অফ টি। হুম। হ্যাঁ, মানে এখানে প্রশ্নটাও বলবেন, উত্তরও বলতে হবে। তারপরে প্রশ্ন কি, আপনাকে কি সন্ধ্যায় পাওয়া যাবে? হ্যাঁ, আর ইউ অ্যাভেলেবেল, এই দেখেন ইভিনিং। হ্যাঁ, তারপরে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি কি, ইয়েস আই উইল, বা আই উইল বি অ্যাভেলেবেল, বা আই উইল বি ফ্রি ইন দ্য ইভিনিং। হ্যাঁ, আমরা ইভিনিং বলি, ইভিনিং, ইভিনিং। আচ্ছা, তারপর কি, হ্যাঁ, হ্যাঁ দেখেন, এই যে অন্না বলেছে, অন্না, হ্যাঁ এটা অন্না হচ্ছে, এই অন্নাটা হচ্ছে কি, দেখবেন যারা বিদেশ থেকে এসেছে, এই যে আমাদের শিলাপার এক রিলেটিভ এসেছে, এরা কিন্তু যেমন আই ওয়ান্ট টু গো টু মার্কেট, এরা এই ওয়ান্ট টু কে বলে অন্না। অন্না, গন্না, হ্যাঁ, এই গনা। ইয়েস, ইয়েস। তো বলছে অন্না গো অন এ ট্রিপ অন ফ্রাইডে, শুক্রবারে কি ভ্রমণে যেতে চান। এই অন্না শব্দের অর্থ হচ্ছে কি, অন টু, অন টু। অর্থাৎ যেমন আমরা যদি মনে করেন, আমি আপাকে প্রশ্ন করলাম যে, হ্যাঁ বললাম যে ডু ইউ ওয়ান্ট টু গো অন এ ট্রিপ অন ফ্রাইডে, এই বাক্যটা অন্না না দিয়ে যদি আমি সঠিকভাবে বড় করে বলি, কি হবে, ডু ইউ ওয়ান্ট টু গো। হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু গো। তো ডু ইউ ওয়ান্ট টু, এইগুলা না বলে একবারে সেরে দিয়েছে, অন্না গো অন এ ট্রিপ অন ফ্রাইডে। অন্না, গন্না, এগুলো কিন্তু ইউকে তে এবং আমেরিকার লোকেরা ব্যবহার করে। তো আমরা অনেকেই কিন্তু এগুলো বুঝতে পারি না। তো এটা মনে রাখবেন যে অন্না মানে হচ্ছে অন টু, অন টু মানে হচ্ছে চাওয়া, অন টু গো অন এ ট্রিপ অন ফ্রাইডে, শুক্রবারে কি ভ্রমণে যেতে চান। আগামী শনিবারে আপনি কি করবেন, দেখেন আগামী শনিবারে আপনি কি করবেন, হ্যাঁ, আগামী শনিবারে আপনি কি করবেন। আচ্ছা, এখানে বিলকিস আপা একটু জয়েন করবেন, একটু কথা বলবেন। হ্যাঁ, আপা তো জয়েন করেছেন, ধন্যবাদ, অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলা কিন্তু আমরা সবাই শুনবো না, সবাই পার্টিসিপেট করব। লিপিকা রানী যারা রয়েছেন সবাই কিন্তু একটু কথা বলতে হবে প্লিজ। কথা বললে ক্লাসটা আরো বেশি সুন্দর হবে, শ্রুতি মধুর হবে। তো কি বলছে, ওয়ান্না গো অন এ ট্রিপ অন ফ্রাইডে, আমি বললাম ইয়েস আই উইল গো অন এ ট্রিপ অন ফ্রাইডে, আমি আপনার সাথে শুক্রবারে ভ্রমণে যাব। তারপর কি বলছে, আগামী শনিবারে আপনি কি করবেন। এখানে আমি কারো বাসায় বেড়াতে, আমাকে দাওয়াত দিবেন, তো আগের থেকে শুনতে চাচ্ছেন যে স্যার আপনি কি আগামী শনিবারে ফ্রি থাকবেন, হোয়াট আর ইউ ডুইং অন দ্য নেক্সট স্যাটারডে। এই কথাগুলো কিন্তু আমরা একবার দেখলেই পারবো। কি বলছে, হোয়াট আর ইউ ডুইং। এখানে দেখেন, এটা আর ইউ ডুইং না দিয়ে আমি যদি ফিউচার টেন্সে ব্যবহার করি, হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন অন দ্য নেক্সট স্যাটারডে। তো আমি যদি বলি যে আমি, হ্যাঁ আই উইল কাম টু ভিজিট ইউ, আমি আপনাকে, ইয়েস আই উইল বি কমপ্লিটলি ফ্রি। হ্যাঁ, অ্যান্ড ইফ ইউ ইনভাইট মি, আমি এখানে আপনাদের কাউকে বলছি যে ইফ ইউ ইনভাইট মি, আই উইল অ্যাটেন্ড ইউর পার্টি অর আই উইল কাম টু ইউর হোম অর ইউর রেসিডেন্স। রেসিডেন্স মানে হচ্ছে বাসা, হোম মানে হচ্ছে বাড়ি। হ্যাঁ, তো আপনি যদি আমাকে দাওয়াত করেন, ইফ ইউ ইনভাইট মি আই উইল কাম, দেখেন এখানে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আমি আবার কন্ডিশনাল, কন্ডিশনাল একটু পড়াবো। এটা হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, যেমন ইফ ইউ ইনভাইট মি, যদি আপনি আমাকে নিমন্ত্রণ করেন বা আমন্ত্রণ করেন, আই উইল জয়েন, আই উইল জয়েন, আমি, বা আই উইল কাম, আমি আসবো, আই উইল কাম, আমি আসবো। যেমন আমি সত্যি বলছি, আমি যদি কখনো ঢাকায় আসি আপনাদের কারো সঙ্গে, বা যদি কখনো সুযোগ হয়, আমার দেখা করার ইচ্ছা আছে। কারণ একটা আন্তরিকতা একটা বড় জিনিস। হ্যাঁ, হোসনে আর আপা, তিনি তো আমার মানে খুব একেবারে সবাই, সবাই কিন্তু মনের ভিতরে আপনাদের, আপনাদের এই ব্যাচটায়, অবশ্যই এই ব্যাচটায় ক্লাস না নিতে পারলে একদমই ভালো লাগে না। তো দেখেন এই যে আন্তরিকতাটা, রুমা আপা অসুস্থ হলো, আমি খোঁজ নিচ্ছিলাম বারে বারে, তো এই আমি মনে করেন হঠাৎ করে একদিন আপনাদের ঢাকায় এসে বাসায় আসলাম, তো বলছেন যে আমি ঢাকায় গিয়েছি, কেউ জেনেছেন, তো বলছেন যে স্যার আগামী শনিবারে কি আমাদের বাসায় আসতে পারবেন। তাহলে কি, উইল ইউ কাম টু আওয়ার হোম বা টু আওয়ার রেসিডেন্স অন নেক্সট স্যাটারডে। তাহলে এখানে উইল ইউ কাম, তুমি কি আসবে বা আপনি কি আসবেন। তো এখানে বলা হচ্ছে কি, যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ ইউ ইনভাইট মি, দেখেন আমি কাউকে বলছি যে যদি আপনি আমন্ত্রণ, আই উইল কাম, আই উইল কাম অথবা আই উইল অ্যাটেন্ড। হ্যাঁ, বলা হচ্ছে যে যদি, যদি আপনি আমন্ত্রণ করেন বা নিমন্ত্রণ করেন, তাহলে আমি আসবো, তাহলে আমি কি করব, আসবো। হুম। দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু প্রশ্ন করেছে। আর ইউ, প্রথম প্রশ্ন, আর ইউ ফ্রি অন নেক্সট সানডে, আপনি কি আগামী রবিবারে ফ্রি আছেন। আমি বললাম ইয়েস আই অ্যাম টোটালি ফ্রি, আই অ্যাম ফুললি ফ্রি অন নেক্সট সানডে, অন নেক্সট
সানডে। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রশ্ন করতে হবে এবং আমাদেরকে কিন্তু উত্তর দেওয়াটা শিখতে হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। দেখেন এই জায়গাটা আমি আজকে একটু দেখাতে চাই, আমি গ্রামারের জায়গাটাতে যাব। এই জায়গাটা কি বলছে দেখেন, জাস্ট ওয়েট। হ্যাঁ, বলছে যে বাংলা বলছে যে তোমার নাম কি। প্রথমে বাংলায় জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, ইংলিশে কি হবে, হোয়াট ইজ ইওর নেম। দেখেন ভিতরে আরো অনেক মজা। বাংলায় বলছে তুমি কেমন আছো, হাউ আর ইউ। আমি ভালো আছি, আই এম ফাইন, আই এম ফাইন। তোমার বাড়ি কোথায়, অপরিচিত কাউকে আমরা এটা বলি না যে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়। হুম, তো এটা কি, হ্যাঁ, হোয়ার ইজ ইওর হোম, তোমার বাড়ি কোথায়। তারপর বলছে কি, আপনি বলতে পারেন যে মাই হোম, অর আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন ঢাকা, মাই হোম ইজ ইন ঢাকা, আমার বাসা ঢাকায়। তারপর বলতে পারেন যে তুমি কি বাংলা বলতে পারো, এটা কি হবে, ক্যান ইউ স্পিক বেঙ্গলি, ক্যান ইউ স্পিক বেঙ্গলি। মনে করেন হঠাৎ করে ঢাকার রাস্তায় একজন ফরিনারের সঙ্গে দেখা হলো, সাদা চামড়ার ইংরেজ, তাকে আপনি বলছেন ক্যান ইউ স্পিক বেঙ্গলি, সে আপনাকে বলবে নো, আই ক্যান্ট বেঙ্গলি। অথবা সে যদি বাংলা জানে, বাংলাদেশে অনেকদিন থাকে, বলবে ইয়েস আই ক্যান স্পিক বেঙ্গলি। আচ্ছা দেখেন আজকের তারিখ কত, মনে করেন আপনি অফিসে বসে রয়েছেন, আপনার খাতায় আপনার নোটবুকে তারিখ লিখতে হবে, পাশের টেবিলে যিনি বসে রয়েছেন বলছেন আজকের তারিখ কত, হোয়াট ইজ টুডেজ ডেট, হোয়াট ইজ টুডেজ ডেট। এই দেখেন টুডের সঙ্গে এজ যোগ করা হয়েছে। হুম, হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, এটা বলতে হবে 24th, 24 কে বলা হয় ফোর্থ, 24th অফ, হ্যাঁ 24th অফ জুন, অর্থাৎ জুনের 24 তারিখ। আচ্ছা তারপর বলা হচ্ছে এখন সময় কটা, হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও। দেখেন আমাদের এই কথাগুলো, ইট ইজ 20, ওকে। দেখেন আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে এই কথাগুলো অবশ্যই লাগে, সময় আমরা জানতে চাই, তারিখ জানতে চাই। কাউকে আপনি বললেন ক্যান ইউ স্পিক বেঙ্গলি। তারপর বলা হচ্ছে কি তোমার ফোন নাম্বারটা দাও, এটা ইংলিশে কি বলে, কিভাবে বলবেন, প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার। প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার, তোমার ফোন নাম্বারটা দাও। তুমি কি খাবার খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খাবার খেয়েছো। আমি ভাত, হ্যাঁ আমি ভাত খাই। দেখেন এগুলা আমরা কিন্তু কি করি, আমরা শুধু সারা বছর গ্রামার শিখি, কিন্তু এগুলা থেকে কোনো গ্রামার লাগে। এই যে গ্রামার অবশ্যই লাগবে, কিন্তু এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ গ্রামার অবশ্যই লাগবে, কিন্তু গ্রামারের, হ্যাঁ গ্রামার জানতে হবে, কিন্তু গ্রামারের থেকে বেশি প্রয়োজন এগুলো প্র্যাকটিস করা। এই যে যেমন তোমার ফোন নাম্বারটা দাও, আমরা কিন্তু প্রতিনিয়ত, ভালো, হ্যাঁ, বলছে গিভ মি ইওর ফোন নাম্বার। তুমি কি খাবার খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, এই বাক্যটা কোন টেন্স, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খাবার খেয়েছো, হ্যাভ ইউ ইটেন ফুড হবে এখানে, হ্যাভ ইউ ইটেন ফুড। আচ্ছা এইটা প্রশ্নবোধক, হ্যাঁ, হ্যাঁ মিল, মিল বা ফুড আপনি যাই দেন, ফুড মানে খাবার, মিল মানেও খাবার। হ্যাঁ যখন আমরা মেসে মেসে থাকতাম তখন আমরা বলতাম যে আমার মিলটা চালিয়ে দাও বা মিল অফ রাখো, মিল মানে খাবার। আচ্ছা, হ্যাঁ আবার মিল মানে রয়েছে মিল কলকারখানা, বানানটা একই, MILL। আর হ্যাঁ এটা 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 হচ্ছে, এটা হচ্ছে ME, দেখেন ME, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, 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 এটা মনে রাখবেন, উচ্চারণটা একে বলে সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, উচ্চারণটা একই কিন্তু বানান আলাদা। ইয়েস। আচ্ছা আমি আরো দিব, এটা শেয়ার করব, এখন থেকে গ্রুপে এগুলো দিব। তো বলছে কি তুমি কি খাবার খেয়েছো, হ্যাভ ইউ ইটেন ফুড আর হ্যাভ ইউ ইটেন মিল। হ্যাঁ এটাকে যদি আমি অ্যাফার্মেটিভ করি যে তুমি খাবার খেয়েছো বা আমি খাবার খেয়েছি, এটা বলেন তো কি হবে, আমি খাবার খেয়েছি, আই হ্যাভ ইটেন মিল অথবা আই হ্যাভ ইটেন ফুড। আই হ্যাভ ইটেন মিল অথবা আই হ্যাভ ইটেন ফুড। আচ্ছা তারপর দেখেন আমি ভাত খাই, আই ইট রাইস, কি হবে, আই ইট রাইস। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। হ্যাঁ দেখেন এই প্রশ্নটা মনে রাখবেন, তুমি কি করো, অপরিচিত কারো কাছে আপনি জানতে চাচ্ছেন যে আপনি কি করেন, এখানে তুমি কি করো এইটার ইংলিশ হয়ে যা, আর ওই তুমি বা আপনি এর ইংলিশ হচ্ছে ইউ, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো বা আপনি কি করেন একই কথা। হোয়াট ডু ইউ ডু। হ্যাঁ অবশ্যই, এটা প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনি বললেন যে, হ্যাঁ এটার তখন বাংলাটা হবে যে তুমি কি করছো, ইদানিং তুমি কি করছো। মনে করেন আপনার এক রিলেটিভ, আপনার ছোট বোনের ছেলে, সে পড়ালেখা করে বসে আছে, আপনার বাসায় বেড়াতে আসছে, আপনি তাকে বলছেন যে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, অর্থাৎ কোনো কাজে ঢুকেছো নাকি বসে রয়েছো বেকার। হ্যাঁ হোয়াট আর ইউ ডুইং নাও। আচ্ছা আমি ছাত্র বা ছাত্রী, যাকে প্রশ্ন করলেন সে বলল আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র।
শোনেন, স্টুডেন্টস এখানে একটু ভুল লিখেছে, স্টুডেন্টস দিতে হবে, হ্যাঁ। শোনেন, স্টুডেন্টস শব্দের অর্থ হচ্ছে ছাত্র ছাত্রী। আবার এই যে স্টুডেন্ট, হ্যাঁ, এখানে একদিক থেকে ঠিক লিখেছি এরা, স্টুডেন্ট যখন এসটা বাদ দিবেন তখন এই স্টুডেন্ট শব্দের অর্থ হয় ছাত্র, না হয় ছাত্রী, যে কোনো একটাকে বোঝায় এখানে, যে কোনো একজন বোঝাবে। তুমি কোন স্কুলে পড়ো? হুইচ ক্লাস ডু ইউ, না এখানে ডু ইউ গো টু, না এখানে লিখতে হবে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, হুইচ স্কুল ডু ইউ রিড ইন, হুইচ স্কুল ডু ইউ রিড ইন। হ্যাঁ, রিড ইন এখানে একটা প্রেপোজিশন দিতে হবে। হুম, আইএন, ইন, ইন, রিড ইন, আইএনটা আলাদা বসবে। হ্যাঁ, হোসনার আপা ঠিক বলেছে, হ্যাঁ, হুইচ ক্লাস বা হুইচ স্কুল ডু ইউ রিড ইন, তুমি কোন স্কুলে পড়ো। আচ্ছা, সে কি বলছে তারপর দেখেন, আমার একটি পরীক্ষা আছে, আই হ্যাভ অ্যান এক্সাম। এখানে অ্যান কেন হলো? এক্সামের ই রয়েছে, ভাওয়েল সাউন্ড। কিন্তু দেখেন, আমরা যখন বিভিন্ন স্কুল কলেজের খাতা দেখি, তখন দেখেছি আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে মেক ইরর ইন দিস সিস্টেম। অর্থাৎ এখানে ওরা এ লিখে দেয়, কারণ এ লিখতে লিখতে অভ্যাস হয়ে গিয়েছে। ওরা লেখে আই হ্যাভ এ এক্সাম। হুম, হুম। স্কুল হবে, হ্যাঁ। দেখেন, যারা নতুন প্রশ্ন করবেন এখানে স্কুলসটা কেন হবে না আমি বলি, একেবারে সহজ উত্তর, তুমি কোন স্কুলে পড়ো। একটা ছাত্র বা একটা ছাত্রী সে তো একটা স্কুলেই পড়তে পারে, একসঙ্গে তো অনেক স্কুলে পড়া যায় না, হ্যাঁ। এই জন্য এখানে সিঙ্গুলার হয়েছে, এই জন্য এখানে এস হবে না, এখানে স্কুল হবে। এইভাবে কারো মনে যখন কোনো প্রশ্ন আসে আমাকে প্রশ্ন করবেন, আমি যতক্ষণ জানি আই উইল গিভ ইউর অ্যান্সার। ওকে। আচ্ছা, তারপর দেখেন একটা জিনিস দেখবেন, অনেকের বাচ্চা রয়েছে 3-4 বছর বা 5 বছর বয়সের বাচ্চারা। আমি দেখেছি আমার গ্রামের বাড়িতে, আমার পাশের বাড়ি, আমার এক ভাইপো হয় সম্পর্কে, প্রচুর প্রশ্ন করে এইটা কি ওইটা কি। তো এই বাচ্চারা যখন প্রশ্ন করে তাদেরকে কখনো দমিয়ে রাখবেন না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন, কারণ দেখা গেছে যে বাচ্চারা প্রশ্ন করে এই বাচ্চাগুলো বড় হলে অনেক মেধাবী হয়। তো এখানে আমরা মানে উদাহরণটা আমি এই জন্য দিলাম, প্রশ্ন করতে হবে, ইউ হ্যাভ টু মেক আ কোয়েশ্চেন ইন এভরি স্টেপ। হুম, প্রশ্ন না করলে জানা যায় না। তো এখানে দেখেন, প্রশ্ন করতে গেলে কিন্তু এই প্রশ্ন করাটা শিখতে হবে। এই যে উপরের দিকে যেমন দেখিয়েছি অনেকগুলো প্রশ্ন, যে বলছে যে তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইওর হোম, হোয়ার ইজ ইওর হোম। এখন আপনি মনে মনে কাউকে বলতে চাচ্ছেন, মনে করেন এখানে হোসনে আর আপার ছেলে মেয়ে তারা বাইরে থাকে, শিলা আপার ছেলে মেয়েরা, তো আপনি গিয়েছেন আমেরিকায় বা কানাডায়, অথবা জীবনের কোনো একটা সিচুয়েশন এসেছে, এমন কিছু মানুষের ভিতরে বসে আছেন যেখানে বাংলা বলা নিষেধ। তো আপনি কাউকে বলতে চাচ্ছেন যে তোমার বাড়ি কোথায়, এটা আপনার বাংলায় মাথায় আসতেছে কিন্তু মুখে ইংরেজিতে আসতেছে না। কারণ কি? আমরা প্রশ্ন করতে পারি না। তো আমাদেরকে প্রশ্ন করতে হবে যে তোমার বাড়ি কোথায়, কোথায় ইংরেজি কি, হোয়ার, কোথায় ইংরেজি হোয়ার। এরপর ভার্ব দিতে হবে, হোয়ার ইজ। আচ্ছা, তোমার ইংরেজি কি, ইওর, ইউ মানে তুমি, আর ইওর মানে তোমার, হোয়ার ইজ ইওর। আর বাড়ি ইংরেজি কি, হোম, হোয়ার ইজ ইওর হোম, হোয়ার ইজ ইওর হোম। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়। তারপর যাই হোক, আমি দেখেন এখানে এই পর্যন্ত ছিলাম যে আমার একটি পরীক্ষা আছে, আই হ্যাভ অ্যান এক্সাম। তুমি কি চাকরি করো? মনে করেন আমি এক জায়গায় বেড়াতে গিয়েছি, সুন্দর ড্রেস পরে গিয়েছি, এখন আমি এই মুহূর্তে কোনো জবে নেই। তো আমাকে কেউ বলছে যে ডু ইউ হ্যাভ এ জব, তুমি কি চাকরি করো। এই দেখেন, এখানে প্রশ্ন করতে গেলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসে। তো এখানে যেহেতু ইউ রয়েছে সাবজেক্ট, এখানে ডাজ হবে না, তাই ডু। ডু ইউ হ্যাভ এ জব, অর্থাৎ এখানে যদি করা ইংরেজি আবার যদি এখানে ডু দেওয়া হয়, ডু ইউ ডু এ জব, এটা শুনতে খারাপ শোনা যায়। আমি বলেছিলাম আমার গত ক্লাসগুলোতে যে হ্যাভ এর ব্যবহারটা ইংরেজি ভাষায় এত রহস্যময় যে এইটার কুল কিনারা পাওয়া যায় না। এই দেখেন, এখানে বলছে তুমি কি চাকরি করো, এখানে হ্যাভ মানে কিন্তু করা, এখানে হ্যাভ মানে কি হবে বলেন, করা, বা হ্যাভ মানে করা, বা এখানে এখানে হ্যাভ মানে করা অথবা থাকা। তোমার কি কোনো চাকরি আছে? মনে করেন আমি এক জায়গায় বেড়াতে গেলাম, আমার গেট আপ দেখে, আমার ড্রেস দেখে কেউ বলছে যে আপনাকে মনে হচ্ছে আপনি কোনো চাকরি করেন, তাহলে কি বলতে হবে, ডু ইউ হ্যাভ এ জব, তুমি কি চাকরি করো বা আপনি কি চাকরি করেন। আচ্ছা, আপনি আপনি দোকানে গিয়েছেন, হ্যাঁ, সুপার শপে দেখবেন এখন স্বপ্ন রয়েছে, সেপ অ্যান্ড সেভ রয়েছে, অনেক রকমের শহরে, ঢাকা শহরে তো মোড়ে মোড়ে রয়েছে সুপার শপ বিভিন্ন শহরে। তো এই সুপার শপে, হ্যাঁ শুনতে পাচ্ছি, কিছু বলবেন? আচ্ছা, আমি নিয়ে আসতেছি, দেখি জয়েন করেছে কারা। হুম, হুম, এই যে আবার এসেছে। হুম,
অবশ্যই, থ্যাংক ইউ। দেখেন খুব সিম্পল প্রশ্ন, সবাই প্রশ্ন করবেন, সবার সমান সুযোগ। বলছে যে এখানে ডাস কেন হবে না, খুব সহজ উত্তর। এই দেখেন, ইউ মানে হচ্ছে তুমি। এখানে আপনি মনে করতেছেন যে স্যার ইউ মানে তো একজন, তাহলে তো, হ্যাঁ, এই ইউটা এখানে দেখেন প্লুরাল বুঝাচ্ছে, ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা, এখানে পার্সনটা বুঝতে হবে, আই এবং উই। এটা একটু শুনেন, আই এবং ইউ, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, সরি, আই এবং উই, হুম, ফার্স্ট এবং সেকেন্ড পার্সন। কিন্তু ইউটা হচ্ছে থার্ড পার্সনের প্লুরাল, তুমি বা তোমরা। এখানে আমি, আমরা, আমি বা আমরা, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, আমরা হচ্ছে সেকেন্ড পার্সন। পার্সনের ক্লাসটা নিব, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, আমরা হচ্ছে সেকেন্ড পার্সন, আর দুনিয়ায় যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। যদি বলা হয়, যদি বলা হয় কলম, কম্পিউটার, মোবাইল, করিম, রহিম, রাম, শ্যাম, যাই বলেন, সব হচ্ছে সব হচ্ছে থার্ড পার্সন। তো এখানে আরেকটু বলি, এই ইউ শব্দ, তুমি কি কোনো চাকরি করো, এখানে অনেকে মনে করতে পারে তুমি, তুমি মানে তো একজন, তাহলে এখানে কেন ডাজ হলো না, এখানে কেন ডাজ হলো না? কিন্তু ইউ মানে তুমিও হয়, আবার কখনো কখনো ইউ মানে তোমরাও হয়। এই জন্য এখানে কিন্তু ইউ এর আগে বা পরে ডু বসবে, ডু ইউ হ্যাভ এ জব। হুম, যেমন যদি বলা হয় তোমরা শিক্ষক, কি হবে? ইউ আর, ইউ আর টিচার্স। আচ্ছা, হ্যাঁ শোনেন, ইউ আর টিচার্স। আচ্ছা, যদি বলা হয় তুমি শিক্ষক, তখন কি হবে? ইউ আর টিচার। এখানে আপনি ইউ এর পরে ইজ দিচ্ছেন না কেন, ইউ ইজ বলবেন না কেন? এখানে তো একজন বলেছি, তুমি একজন শিক্ষক। হুম, তুমি, হ্যাঁ, ইউর সঙ্গে ইজ হয় না, কেন হয় না? হয় না হচ্ছে এই কারণে, কারণ ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা বুঝায়। ইউ মানে তুমি, আবার ইউ মানে, আচ্ছা দেখেন, আপনি সুপার শপে গিয়েছেন, একটা জিনিস আপনি কিনবেন, তো আপনি দোকানদার বলছেন বাংলায় যে এই জিনিসটার দাম কত, এটা ইংলিশে বলতে হবে হাউ মাস ডাজ দিস থিংস কস্ট। হ্যাঁ, এটা দেখেন পুরাপুরি কস্ট, কস্ট মানে হচ্ছে এটার কত খরচ হবে, হাউ মাস ডাজ দিস থিং, এই জিনিসটা কস্ট, এর দাম কত। হুম, আচ্ছা দেখেন, এই থিং, থিং মানে হচ্ছে জিনিস, এই জিনিস, এই জিনিসটার দাম কত। হ্যাঁ, হ্যাঁ, থিং মানে হচ্ছে জিনিস, তাহলে বলছে, হ্যাঁ, হাউ মাস, হাউ মাস ডাজ দিস থিং কস্ট, আপনি যে জিনিসটা দেখছেন সেই জিনিসটার দাম কত। এখন এখানে আমি আরো একটা উদাহরণ দেই, যেমন আমরা যদি সময় জানতে চাই, আমরা বলি যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। এটা আমরা বাঙালিদের মতো করে বলি যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, আপনার হাতে যে ঘড়ি আছে এই ঘড়িতে এখন সময় কত। তো এটা আপনি বলছেন যে, কিন্তু ইংরেজি মানে যখন আপনি ইংরেজিতে বলবেন, ইংরেজদের দেশে যখন যাবেন, তখন এত বড় করে বলার দরকার নেই, তখন জাস্ট বলবেন টাইম প্লিজ, এইটুক বললে ওরা বুঝে নিবে সময় জানতে চাচ্ছে। দেখেন এখানেও তাই, এই জিনিসটার দাম কত, এইটা একেবারে সংক্ষেপে বলা যায় হাউ মাস প্রাইস, হাউ মাস প্রাইস। এখানে দেখেন, এখানে এই যে ডাজ ব্যবহার করেছে, এই ডাজ, এখানে কিন্তু গ্রামার মেইনটেইন করে, গ্রামারের নিয়ম মেনে ডাজ ব্যবহার করে বাক্যটা করেছে, তাই না? কিন্তু যখন আপনি ইনফর্মালি বলবেন, বা যখন নেটিভ স্পিকারদের সঙ্গে চলাফেরা করবেন, ওদের সাথে কথা বলবেন, তখন বলতে হবে হাউ মাস প্রাইস। এখানে কিন্তু দেখেন ভার্ব বাদ পড়ে গিয়েছে, নো ম্যাটার, এটা কোনো ব্যাপারই না, ওখানে কথা বলার সময় ইনফর্মালি এটা বলাই যায়, হাউ মাস প্রাইস, অর্থাৎ এটার দাম কত বা এর মূল্য কত, হাউ মাস প্রাইস। হ্যাঁ, তখন ওখানে মেনশন করে বলতে পারবেন। তবে আপনি যে কোনো জিনিস কিনতে গেলে, মনে করেন সুপার শপে অনেকগুলো কেনাকাটা করেছেন, 10,000 টাকা বিল হয়েছে, তখন আপনি কাস্টমারে ওখানে বলছেন যে, ক্যাশে যে বলছেন যে হাউ মাস প্রাইস, এটা বললে হবে, অর্থাৎ হাউ মাস প্রাইস ইন টোটাল, হাউ মাস প্রাইস ইন টোটাল, সম্পূর্ণ। হ্যাঁ, হ্যাঁ, এটা বলতে হবে। হ্যাঁ, তারপর দেখেন, আমি টাকা দেব, আই উইল পে দা মানি, আই উইল পে দা মানি, অথবা সংক্ষেপে বলা যায় আই উইল পে নাও, আমি এখন পে করব, আই উইল পে নাও। আচ্ছা, এটি খুব দামি, দিস ইজ ভেরি, ইয়েস, এখানে দেখেন আই উইল পে মানি, কিন্তু এই শুধু পে মানি বললে বিষয়টা কেমন যেন একটু খালি খালি মনে হয়, কি বাদ পড়ে যাচ্ছে। হ্যাঁ, এজন্য এখানে একটা ছোট্ট করে আর্টিকেল দিতে হয়। যেমন যদি বলি আমি ছাত্র, আমি ছাত্র, দেখেন আমরা কিভাবে বলি, আই অ্যাম স্টুডেন্ট। হ্যাঁ, আমি যদি বলি আই অ্যাম স্টুডেন্ট, এটা কেমন যেন একটু খোলা খোলা লাগে, কোথায় যেন কি, হ্যাঁ, কিন্তু এখানে একটা আর্টিকেল দিতে হবে, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। আমরা আর্টিকেল পড়েছি, সেই আর্টিকেল এ এন দি, এই তিনটাকে আর্টিকেল বলা হয়, এ এন দি। দেখেন আমি এতক্ষণ যে সেন্টেন্স গুলা পড়ালাম, প্রত্যেকটা সেন্টেন্স আমরা দৈনন্দিন জীবনে প্রতিটা মুহূর্তে কাজে লাগে।
হুম। তুমি কি খাবার তুমি কি খাবার খেয়েছো? আপনার বাসায় আপনার ছেলেকে বা আপনার কোনো রিলেটিভকে বলছেন যে হ্যাভ ইউ ইটেন ইউর মিল, হ্যাভ ইউ ইটেন ফুড? তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু? আচ্ছা দেখেন, ডান পাশে আরো কিছু আছে, আমরা দেখবো। তার আগে আমরা এইগুলো দেখে আসি। আমাদেরকে একটাই প্রয়োজন, আপনি কতটা জানেন ইট ডাজ নট ম্যাটার, আপনি কতটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন এটাই হচ্ছে বিষয়। হুম। এটা অনেকের আমি দেখেছি খুব ভালো ইংরেজি জানে, অনেক স্কুল কলেজের টিচার, অনেকে ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছে, বাট দে ক্যান নট টিচ ইয়েস, দে হ্যাভ নো ফ্লুয়েন্সি। হ্যাঁ, তখন নাউন বলতে হবে, দে হ্যাভ নো ফ্লুয়েন্সি। এটা হচ্ছে ফ্লুয়েন্সি। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট মানে হচ্ছে কি জানেন? ফ্লুয়েন্সি। হ্যাঁ হ্যাঁ, এইটাই। তো এখানে আমাদেরকে পার্টস অফ স্পিচটা খেয়াল করতে হবে। তো কি বললাম যে অনেকে ভালো ভালো মানে সাবজেক্ট থেকে ইংলিশে অনার্স করে বলতে পারছে না কেন? হোয়াটস দ্য মেইন রিজন? মেইন রিজন বিকজ দে হ্যাভ নট এনি প্র্যাকটিস, দে ডোন্ট হ্যাভ এনি প্র্যাকটিস। তাদের অনুশীলন নেই, প্র্যাকটিস নেই। দেখবেন ক্রিকেট খেলায় কোনো প্লেয়ারের যদি ইসে পারফরমেন্স খারাপ হয়ে যায়, তো ওই দলের যিনি কোচ থাকে, সে কিন্তু ওই কোচ কিন্তু ওই প্লেয়ারকে বলে তোমার খেলা খারাপ হয়ে যাচ্ছে, তোমাকে আরো বেশি অনুশীলন করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট। অনুশীলনের কোনো বিকল্প নেই। তো আমাদেরকেও ঠিক তাই। আপনি এখানে যারা ফ্রি রয়েছেন, মানে শিলা আপা বা যারা আমরা বাসাতে থাকি, একটু 2-3 মাস উঠে পড়ে এটার পিছনে লেগে যান, দেখবেন আপনার কাছে পানির মতো ইজি মনে হবে। অবশ্যই এটা পানির মতো মনে হবে। পারলে আপনি ইসে যে কোনো হ্যাঁ। না, এর একটা মেডিসিন কিন্তু আমি দিয়েছি, এর একটা উপায় আমি বলে দিয়েছি প্রথম দিকে, যে আপনাকে প্রচুর বলতে হবে। বলতে বলতে যখন বাংলাটা চলে আসছে, বেঁধে যাচ্ছে, আপনি বাংলা বলে নিবেন, আবার ইংলিশ বলবেন, আবার বাংলা বলবেন। মানে আপনাকে প্রথমে বলার অভ্যাস করতে হবে, তারপর দেখবেন আপনার সঠিক জায়গাটা চলে আসছে। মানে আগে আপনি বলেন, ভুলভাল বলেন, তারপর একটা সময় সঠিক বলতে পারবেন। তো এটা আমরা একটু দেখেছি যে কিভাবে ইনভাইটেশন দিতে হয়। এখন একটা দেখবো আমন্ত্রণ গ্রহণ। আমাকে কেউ আমন্ত্রণ করলেন আপনারা, আমি গ্রহণ করলাম কিভাবে দেখেন। আপনার সদর আপনার সদয় আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আমাকে মনে করেন সামনে কোনো একটা অনুষ্ঠান আপনার বাসায়, আমাকে কেউ আমন্ত্রণ জানালেন, তো আমি আমন্ত্রণ সদয় যে আমন্ত্রণ ধন্যবাদ দিচ্ছি, যে থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড ইনভাইটেশন। আমি এখানে শিলা আপাকে বললাম যে থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড ইনভাইটেশন। আপনার সদয় আমন্ত্রণের জন্য ধন্যবাদ। অবশ্যই আসবো, ধন্যবাদ। দেখেন এখানে আইডি, হ্যাঁ, লাভ টু থ্যাঙ্কস, অর্থাৎ এইটা হচ্ছে আই, ইয়েস আই হ্যাড লাভ টু, অর্থাৎ আমি অবশ্যই আসবো। অথবা এটা বলা যায় আই মাস্ট কাম, আই মাস্ট কাম, আমি অবশ্যই আসবো। থ্যাঙ্কস, থ্যাঙ্কস অথবা থ্যাঙ্কস ফর ইওর ইনভাইটেশন। হ্যাঁ, আই উইল বা আই মাস্ট কাম, আমি অবশ্যই আসবো। মাস্টটা দিলে বেশি জোর প্রয়োগ করা বোঝায়। আচ্ছা, তারপর কি বলছে দেখেন, বলা হচ্ছে যে সেটা খুবই ভালো হয়, দ্যাট সাউন্ড লাভলি। দেখেছেন, দ্যাট সাউন্ডস লাভলি, সেটা খুবই ভালো হয়। আমি অনেকটা এটা ব্যবহার করি যে রুমা আপা অসুস্থ হয়েছিল, আমি বললাম যে আই প্রে ফর ইউ টু আল্লাহ, দ্যাট হি উইল কাম রাউন্ড, দ্যাট শি উইল কাম রাউন্ড সুন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, আসে। হ্যাঁ, অবশ্যই বলি, হ্যাঁ। এটা আমরা বিভিন্ন ভাবে, সাহিত্য তো ইংলিশ লিটারেচার বিভিন্ন ভাবে বলা যায়। আচ্ছা, খুব ভালো হয়, ধন্যবাদ, দ্যাট উড বি ভেরি নাইস থ্যাঙ্কস, দ্যাট উড বি ভেরি নাইস থ্যাঙ্কস, খুব ভালো হয়। আমি আসতে পারলে খুবই, আপনি আহ, আ- আমি আসতে পারলে খুবই খুশি হব, আই উইল বি গ্ল্যাড টু ডু সো, টু ডু সো, অর্থাৎ আমি যদি আসতে পারি তাহলে আমি নিজেও খুশি হব। আচ্ছা, ডিনারের আমন্ত্রণের জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি টু ডিনার। হ্যাঁ, আমাকে কেউ বললো যে স্যার আপনি আগামী শুক্রবার আমাদের বাসায় দুপুরে ডিনার করবেন, তাহলে থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি টু ডিনার। হুম। আচ্ছা, ইন দা আফটারনুন বা ইন দা নুন বা ইন দা ইসে ইন অ্যাট নাইট, যাই বলেন, তো বলছে থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি টু ডিনার, অর্থাৎ ডিনারের আমন্ত্রণের জন্য ধন্যবাদ। তাহলে আমাকে কেউ আমন্ত্রণ করলো, আর আমন্ত্রণের উত্তরটা আমি ঠিক এভাবে দিব। হুম। আচ্ছা, তারপর দেখেন কি বলছে, পরে একটা রয়েছে যে কোনো লোকের সাথে যেভাবে সম্মতি প্রকাশ করবে। সম্মতি কিভাবে প্রকাশ করব? আমি তোমার সাথে একমত। হ্যাঁ, বলছে আই অ্যাগ্রি উইথ ইউ। হুম। আমার আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আমার মনে হয় তুমি সঠিক, আই থিংক ইউ আর রাইট, আই থিংক ইউ আর রাইট। হ্যাঁ, সেটা ঠিক, দ্যাটস রাইট। আমরা অনেক সময় বলি যে আপনি যেটা বলেছেন দ্যাটস রাইট। হ্যাঁ, দ্যাটস রাইট হোয়াট ইউ হ্যাভ সেইড। হ্যাঁ, দ্যাটস রাইট হোয়াট ইউ হ্যাভ সেইড, আপনি যেটা বলেছেন সেটা ঠিক, আমি তোমার সাথে সম্পূর্ণ একমত, আই ফুললি অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ, আই ফুললি অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। তুমি সম্পূর্ণ সঠিক, ইউ আর অ্যাবসোলুটলি রাইট।
ইউ আর অ্যাবসোলুটলি রাইট, তুমি সম্পূর্ণ এই কথাটা ব্যবহার করবেন। হ্যাঁ, কেউ যদি আপনার সামনে সঠিক কোনো, হ্যাঁ যদি কেউ সঠিক কোনো কথা বলে, বলবেন ইউ আর অ্যাবসোলুটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। হুম। আচ্ছা, আমি তোমার সাথে শতভাগ একমত বা 100 ভাগ একমত। আই অ্যাগ্রি উইথ ইউ 100%। হ্যাঁ, আই অ্যাগ্রি উইথ ইউ 100%, এই শব্দগুলো এগুলো যদি ব্যবহার না করা হয়, হ্যাঁ হ্যাঁ দেখেন একটা প্রবাদ বাক্য রয়েছে বাংলায়, এগুলো ব্যবহার করতে হবে। বাংলায় ভাষায় একটা প্রবাদ বাক্য রয়েছে যে আহ, মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। কথাটা খুব দামি, বলছে যে মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। অর্থাৎ আমরা যা শিখবো সেইটা শুধু মুখে মুখে বলবো না, আজকে এখানে বলে আমরা রেখে দিব না, আমরা এগুলো ব্যবহার করব। এগুলা দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। কিভাবে বাক্য তৈরি করব? আমাদের কথা বলার ভিতরে, যেমন আপনি কেউ একটা প্রেজেন্টেশন দিয়েছেন নিউজ পেপার সম্পর্কে, যে কোনো বা যে কোনো একটা মতামত জানিয়েছেন, আমি বললাম আই অ্যাগ্রি উইথ ইউ 100%, আমি আপনার সাথে শতভাগ একমত, 100% একমত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কি বললাম? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, নো ডাউট অ্যাবাউট ইট, নো ডাউট। হ্যাঁ, ডাউট দেখেন বানানটা DOUBT, এখানে ডাউট না, কিন্তু এখানে বিটা সাইলেন্ট, ডাউট, এখানে বিটা কি হবে? সাইলেন্ট লেটার, এটা মনে রাখতে হবে। হুম, বিটা কিন্তু এখানে সাইলেন্ট থাকবে। আচ্ছা, আজকের ক্লাসটা খুব এনজয়েবল হচ্ছে, কিন্তু নাসরিন আপা একটু কথা বলতে হবে। হুম, সবাই দেখছেন কিভাবে অ্যাটেন্ড করছে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এগুলো যারা কথা বলছেন না, প্লিজ একটু কথা বলবো আমরা। আচ্ছা, তো আমরা এই জায়গাটা আসবো, আমি একটু কোর জিনিসটা একটু দেখাতে চাই, গ্রামারের যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, তার আগে আমি একটা কাজ করিয়ে নেই আপনাদের। একটু রিডিং স্কিলটা প্র্যাকটিস করবেন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এইটা আমি একটু মার্ক করে দেই, এই পর্যন্ত পড়বেন শিলা আপা, এক একজনকে দিয়ে আমি একটু পড়াবো। হুম, ওকে, এইটুক পড়বেন কালার করাটুক। হ্যাঁ, রিডিং নিউজ পেপার এই যা। হুম, অন্যরা সবাই মিউট করে রাখেন, তাহলে শোনা যাবে ভালো। হুম। home and abroad. People read them for both pleasure and information. A politician can learn about political situation and an ইকোনমিস্ট, ইকোনমিস্ট, economist and a businessman. Oh, okay, information. A businessman can be aware of the economy and business people. থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এখানে আমরা কিন্তু কিছু কিছু শব্দ আমাদের হয়তো অজানা থাকতে পারে। ইকোনমিস্ট, হ্যাঁ, অ্যান ইকোনমিস্ট অর্থাৎ একজন অর্থনীতিবিদ। হ্যাঁ, অর্থনীতিবিদ, ইকোনমিস্ট, আর ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, ইকোনমি শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি। আচ্ছা, আমরা এইভাবে কিন্তু এক একটা লাইন ধরে ধরে পড়বো, এক একটা, এটা কি হবে? আমাদের রিডিং স্কিলটা প্র্যাকটিস করা হবে। রিডিং স্কিলটা আমাদেরকে, আমরা অনেক পিছিয়ে রয়েছি, এগুলো আমাদেরকে একটু বেশি ভালো করে পড়তে হবে। রিডিং স্কিলটা চারটা স্কিলের ভিতরে এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিল। বিলকিস আপা, হ্যাঁ, বিলকিস আপা এই গ্রিন কালারের এটুক পড়বেন যে ইন্টারেস্টেড ইন, পিপল ইন্টারেস্টেড ইন স্পোর্টস। Students can also learn many things from the pages of newspapers that fulfill their thirst. নাকি স্যার এটা? হ্যাঁ, ফুলফিল দেয়ার থার্স্ট, TH, THIRST, থার্স্ট ফর মানে হচ্ছে জ্ঞানের প্রতি তৃষ্ণা। Till go towards the camera. Cinema, cinema, cinema page. সিনেমা দেখেন, আমি এটা, হুম, ঠিক, হুম, হুম, Showbiz world. From the advertisement column, জি, advertisement, advertisement column, the job seeker and traders get useful hints and deletes. ডিটেইলস। হ্যাঁ আপা, এটা উচ্চারণ হবে ডিটেইলস। হ্যাঁ, ডিটেইলস মানে হচ্ছে বিস্তারিত। হ্যাঁ, ডিটেইল, হ্যাঁ ডিটেইলস মানে হচ্ছে বিস্তারিত বা ব্যাপক। দেখেন, আমরা পড়তে গিয়ে অনেক রকমের বাধার সম্মুখীন হচ্ছি, অনেক অজানা শব্দ সামনে আসতেছে, অনেক শব্দ আমরা উচ্চারণ করতে পারতেছি না, অনেক শব্দের আমরা বাংলা অর্থ জানি না, তাই না? এখন এইখান থেকেও কিন্তু আমাদেরকে শেখার আছে, শিক্ষণীয় আছে কি এইগুলা আমরা, হ্যাঁ বলেন বলেন।
ও বলছে যে, হ্যাঁ দেখেন আমি একটু বলি। হ্যাঁ, the film's fans go through the cinema pages to their thrill of the showbiz world। অর্থাৎ শোবিজটা হচ্ছে, আমরা যেমন দেখবেন বিভিন্ন ব্যানার ফেস্টুনে এক একটা বিষয় তুলে ধরি, ব্যানারে কোনো ছবি আঁকা থাকে, কার্টুন দেওয়া থাকে। এখানে একটা ফিল্ম, মনে করেন একটা সিনেমা হলে একটা ফিল্ম চালু হচ্ছে, তো সেই ফিল্মের একটা প্রতিচ্ছবি আমি একটা ব্যানারে এঁকে আমি প্রিন্ট করে আমি টানিয়ে রাখলাম, এটাকে বলা হচ্ছে অফ দ্য শোবিজ ওয়ার্ল্ড। অর্থাৎ সমগ্র বিশ্বে একটা চিত্র তুলে ধরা হয় কিসের মাধ্যমে? এখানে আমি দেখেন পড়তে দিয়েছি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা সংবাদপত্র পড়ার প্রয়োজনীয়তা। অর্থাৎ বলছে যে এই সংবাদপত্রগুলোর মাধ্যমে সারা বিশ্বের একটা প্রতিচ্ছবি তুলে ধরে। শোবিজ ওয়ার্ল্ড, শোবিজ ওয়ার্ল্ড মানে হচ্ছে ওই সারা বিশ্বের একটা প্রতিচ্ছবি। হুম, এটা দেখেন নিউজ পেপার পড়লে অনেক কিছু জানা যায়। ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট, এই যে লাইনটা, ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন থেকে, কি থেকে? বিজ্ঞাপন থেকে। অ্যাডভার্টাইজমেন্ট কলাম, দ্য জব সিকার্স অ্যান্ড ট্রেডার্স, চাকরি প্রত্যাশীরা এবং ব্যবসায়ীরা গেট ইউজফুল হিন্টস অ্যান্ড ডিটেইলস। যারা চাকরি খোঁজে এবং যারা ব্যবসা করে, তারা এই বিজ্ঞাপন, মনে করেন আমার ঢাকা শহরে একটা বিরাট বিজনেস আছে, আমি প্রথম আলোর পত্রিকার প্রথম কলামে আমার ওই কোম্পানির মালামাল প্রোডাক্টগুলোর একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম, সারা বাংলাদেশে সারা বিশ্বে ছড়িয়ে গেল। হুম, তো এটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এটা করা হয়। আচ্ছা, তারপর দেখেন বলছে ইনফ্যাক্ট, হ্যাঁ ইনফ্যাক্ট থেকে এখানে এই পর্যন্ত নাসরিন আপা একটু পড়বেন, ইনফ্যাক্ট থেকে এই পর্যন্ত। নাসরিন আপা, ক্যান ইউ হেয়ার মি? হুম, আচ্ছা আপনি এটা পড়বেন, এরপর পড়বেন হচ্ছে লিপিকা আপা একটু পড়বেন। আচ্ছা, ইনফ্যাক্ট এখান থেকে পড়েন, ইনফ্যাক্ট বাই রিডিং নিউজ পেপার্স। থ্যাংক ইউ। বেনিফিটস ফর দ্য রুলিং পার্টি, দেখেন আপনি যতটুকু পড়েছেন খুব ভালো পড়েছেন। এখন আমি একটা বিষয় আপনাদেরকে গড়ে তুলতে চাচ্ছি আমার মনের মতো করে, সেটা হচ্ছে কি, আমি যখন এটা পড়বো একটু খেয়াল করবেন। এখানে পড়াটা এমন ভাবে পড়তে হবে, আমরা একটা বলি না, গ্রামের দিকে একটা কথা বলে যে পানির মতো পড়তে হবে। অর্থাৎ কোথাও কোনো বিন্দু মাত্র বাধা যাবে না, কোথাও কোনো ব্যাড সাউন্ড আসবে না, সেইভাবে আমাদেরকে রিডিং পড়তে হবে, তবেই আপনি রিডিং স্কিলটা ডেভেলপ করতে পারলেন। কেমন বললাম? এটা আমি একটু ধীরে ধীরে পড়ে শুনি। ইনফ্যাক্ট বাই রিডিং নিউজ পেপার্স উই ক্যান বি আপ টু ডেট অ্যান্ড উই নিড ইট ইন অর্ডার টু ফেস দ্য কম্পিটিটিভ চেঞ্জিং ওয়ার্ল্ড। দেখেন অর্ল্ড, হ্যাঁ আমাদের উচ্চারণটা সঠিক করব। However, sometimes our newspaper misleads people. Some of the newspapers publish news supporting political parties. Sometimes they write columns to gain benefits from the ruling party. অর্থাৎ কখনো কখনো রুলিং পার্টি মানে যে সরকার বর্তমান ক্ষমতায় রয়েছে, সেই সরকারের মন পাওয়ার জন্য তাদের পক্ষে কথা বলে থাকে অনেক পত্রিকা, অনেক মিডিয়া। তো এই পড়াটা যদি আমি একটু স্পষ্ট আরো একটু দ্রুত পড়ি কেমন হয়? হেয়ার ইউ ক্যান সি, জাস্ট ওয়েট। হ্যাঁ, আমি একটু দ্রুত পড়ে যাবো, ওই যে কথাটা বললাম না পানির মতো। এখানে নাসরিন আপা খুব ভালো পড়েছে, কিন্তু আরো একটু ফ্লুয়েন্ট হতে হবে, আরো একটু আপনার স্পিডটা বাড়াতে হবে। দেখেন, ইনফ্যাক্ট বাই রিডিং নিউজপেপার উই ক্যান বি আপ টু ডেট অ্যান্ড উই নিড ইট ইন অর্ডার টু ফেস দ্য কম্পিটিটিভ চেঞ্জিং ওয়ার্ল্ড। However, sometimes a newspaper misleads people. Some of the newspapers publish news supporting political parties. Sometimes they write columns to gain benefits from the ruling party. দেখেছেন? এইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে কিন্তু আপনার পড়াটা বেশি পারফেক্ট হলো।
আমার কথাটাকে আমি বুঝাতে পেরেছি? অর্থাৎ এখানে পড়ার ভিতরে আমরা দেখবেন অনেক সময় অনেক ওয়ার্ডের মিনিং পারছি না, ওয়ার্ডের উচ্চারণ পারছি না, বেশি সমস্যা হচ্ছে উচ্চারণ। যেমন প্রথম দিকে কে জানি পড়েছেন, এখানে আমরা এই যে ইকোনমিস্ট, হ্যাঁ আমাদের এইখানে বেঁধে গিয়েছিল বিজনেসম্যান। তবে কি করতে হবে, এগুলো দুই একবার পড়বেন, এগুলো অ্যানালাইসিস করবেন, দেখবেন আপনার কাছে সহজ হয়ে গেছে। মানুষ কত কঠিন কঠিন কাজ করে ফেলছে, তাই না? দেখবেন নোবেল পুরস্কার পাচ্ছে। থ্যাংক ইউ। রুমা আপা বলছেন? হ্যাঁ আপা অসুস্থ, তারপরেও পড়বেন, ধন্যবাদ, আমি খুব খুশি, পড়েন। ফর দিস মিসআন্ডারস্ট্যান্ডিং টেকস প্লেস। Unexpected incidents happen. So we can say that though though a newspaper has some disadvantages, it has a lot of disadvantages too. On the whole, newspaper reading is a very good habit in order to keep ourselves up to date with news and views. We should read newspaper daily. থ্যাঙ্কস এ লট, অনেক ধন্যবাদ, খুব ভালো পড়েছেন, আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে অনেকটা হয়েছে। এখন আমাদের আরো একটা এখান থেকে কাজ করতে হবে, কিভাবে? যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবো, কাজটা হচ্ছে এই যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এই প্যাসেজটা আমি কিন্তু কখনো আপনাদের বাংলা বলার জন্য অনুরোধ করিনি, কিন্তু এগুলার ইংলিশ একটা সেন্টেন্স পড়ে সেইগুলার আমাদের বাংলা বলার ক্যাপাসিটিতে থাকতে হবে। যেমন এখানে একটা লাইন বলছে যে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, বাই রিডিং নিউজ পেপার্স, সংবাদপত্র পড়ার দ্বারা, উই ক্যান বি আপ টু ডেট। আপ টু ডেট মানে হচ্ছে আমরা আরো বেশি, আপ টু ডেট কে কি বলা যায়? হুম, আপ টু ডেট কে কি বলা যায় বাংলায়? আপ টু ডেট মানে হচ্ছে এগিয়ে যাওয়া, থ্যাংক ইউ। আমরা আরো বেশি নিজেকে এগিয়ে নিতে পারি, অ্যান্ড উই নিড ইট ইন অর্ডার টু ফেস দ্য কম্পিটিটিভ চেঞ্জিং ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে পরিবর্তনশীল প্রতিযোগিতামূলক বিশ্ব, এখানে যেন আমরা নিজেকে খাপ খাওয়াতে পারি। হাউএভার, যাই হোক, সামটাইমস আর নিউজ পেপার মিসলিডস পিপল, কখনো কখনো সংবাদপত্র জনগণকে ভুল পথে পরিচালিত করে। মিসলিড, ভুল পথে। সাম অফ দ্য নিউজ পেপার্স পাবলিক্স নিউজ সাপোর্টিং পলিটিক্যাল পার্টিস। সাম অফ দ্য নিউজ পেপার্স, কিছু কিছু সংবাদপত্র পাবলিশ, প্রচার করে বা ছেপে দেয়, ছাপায়, নিউজ সাপোর্টিং পলিটিক্যাল পার্টিস। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলো, কোনো পেপার যদি তাদের পক্ষে লেখে, বুঝতে হবে এটা পক্ষপাত দুষ্ট। যদি অন্য কোনো বিএনপি বিএনপি বা অন্য কোনো সরকার, অর্থাৎ যে কোনো সরকার ক্ষমতায় থাকলে, কোনো পত্রিকার আসল উদ্দেশ্য কি জানেন? দেখবেন অনেক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একেবারে প্রথম পেজে লেখা থাকে সত্য প্রকাশে অবিচল, তারপরে অনেক থিম লেখা থাকে, তাই না? তো পত্রিকাটা কিন্তু বলা হয় যে নিউজ পেপার ইজ দ্য মিরর অব দ্য সোসাইটি। নিউজ পেপার ইজ দ্য মিরর অব দ্য সোসাইটি, সংবাদপত্র সমাজের দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ। এখানে কোনো সংবাদপত্র, কোনো সরকার, দল বা বেদলের পক্ষ নেওয়া ঠিক না। তো এখানে সেইটা বলছে যে কখনো কখনো কোনো সংবাদপত্র, এই যে বলছে যে পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ রাজনৈতিক দলের তারা কিন্তু ছত্রছায়ায় কাজ করতে চায়। তো এখানে আমার মেইন যে মেসেজ, সেটা হচ্ছে এইগুলা পড়ে আমাদেরকে বাংলাটাও বলার ক্যাপাসিটি থাকতে হবে। তো এই নিউজ পেপারটা আমি আপনাদের হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি। এই নিউজ পেপারটা আগামী ক্লাসে আপনারা বাংলাটা বলে আমাকে একটু শোনাবেন। আমি বলবো যে শিলা আপা আপনি এইটুকের বাংলা পড়বেন, তাহলে ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলা পড়তে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য হচ্ছে কি, এইটা আপনারা বাসায় 1 থেকে 2 বার পড়বেন, দেখবেন আপনারা পেরে যাচ্ছেন। এখানে আহামরি কঠিন কোনো বিষয় নাই, খুবই ইজি এই বিষয়গুলা। এইগুলা থেকে দেখেন আমাদের করতে হবে। আপনার সামনে আমি যে কোনো একটা প্লট, আমি একটা আর্টিকেল দিলাম, বললাম যে এটা, মনে করেন আপনি প্রাইমারি বা হাই স্কুলে চাকরি করেন, আপনি ইংলিশ ক্লাসে গিয়েছেন, একটা গল্প পড়াবেন। তো গল্প তো শুধু ইংলিশ টু ইংলিশ পড়ালে হবে না, ইংলিশ পড়ে তার বাংলা করে দিতে হবে। হুম? যেমন বলছে যে হোয়াট ডু ইউ নো, হোয়াট ডু উই নো, আমরা কি জানি, বাই রিডিং নিউজ পেপার্স, সংবাদপত্র পড়ার মাধ্যমে আমরা কি জানি। তাহলে বলতে হবে, এখানেই দিয়েছে, রিডিং নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট হুইচ প্রোভাইডস আস টু নো আ লট অফ এসেনশিয়াল থিংস অফ হোম অ্যান্ড অ্যাব্রড। এই হোম অ্যান্ড অ্যাব্রড শব্দের অর্থ হচ্ছে দেশ বিদেশ। হুম? অর্থাৎ দেশ বিদেশের আমরা অনেক কিছু জানতে পারি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে রিডিং স্কিল, প্র্যাকটিস করবেন। এখান থেকে আমি দিব, এখানে আরো রয়েছে, ডিজিটাল বাংলাদেশ রয়েছে। তারপরে দেখেন এখান থেকে নিজেরা নিজেকে পরীক্ষা দিতে হবে, নিজেই নিজের পরীক্ষা দিবেন কেমনে? আমি নিউজ পেপার পড়িয়ে দিয়েছি, আপনারা ডিজিটাল বাংলাদেশটা একটু এটা সামনে এনে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, যাই হোক, এটা আমি পরে পড়ার সুযোগ দিব, কে জানি পড়ছে, সমস্যা নেই, আমি এটা পড়তে পারবেন। আচ্ছা, এখন আমি আরেকটু জায়গা দেখাতে চাই, এটা মূলত আমাদের আজকে দেখানোর জায়গা ছিল। সেটা হচ্ছে বাংলা টু ইংলিশ আর্টিকেল ট্রান্সলেশন। এই যে জায়গাটা কেবল পড়ালাম, এই যে আর্টিকেল, এটা লেখাকে, যে কোনো লেখাকে একটা আর্টিকেল বলে। তো এই যে একটা আর্টিকেল পড়ালাম আমি, নিউজ পেপার, এইটা কিভাবে, হাউ ইউ উইল মেক বেঙ্গলি মিনিং অফ দিস সেন্টেন্স, বাংলা টু ইংলিশ আর্টিকেল ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজিতে কিভাবে করবেন, আর ইংরেজি থেকে বাংলা কিভাবে করবেন। দেখেন, যে কোনো বাক্য তৈরি সাধারণ স্ট্রাকচার কি লিখেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কি লিখেছি বলেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা, আমাদের রুমানা আপা নামে একজন জয়েন করেছেন, আপা একটু ভালোভাবে দেখবেন, এগুলো প্রত্যেকেরই দরকার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ, অর্থাৎ বাক্য তৈরির জন্য আমাদের এগুলো খেয়াল করতে হয় কিভাবে, প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কেমন, আমি ভাত খাই, এইটা যা লেখা আছে তাই যদি ইংরেজি করি, তাহলে কি হয়, আই রাইস ইট, আমি ভাত খাই। কিন্তু বাক্যটা তো ভুল হয়ে গেল, আই রাইস ইটে তো বলা যায় না, আই দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব দিতে হবে ইট, তারপর দিতে হবে রাইস অবজেক্ট। কি হলো, আমি ভাত খাই, ইংরেজিতে লেখার সময় লিখতে হবে আই ইট রাইস। কি হবে বলেন, আই ইট রাইস। প্রত্যেকটা বাক্য কিন্তু এভাবে সাজাতে হবে, আমি ভাত খাই, আই ইট রাইস। এটা করতে হবে কিভাবে, আমি খাই ভাত, হুম, আমি খাই ভাত। খেয়াল করেন, রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি ফর্মুলা বিশেষ গুরুত্ব বহন করে। দেখেন, যারা বড় বাক্য আমরা তৈরি করতে পারি না, আমার কথাটা একটু ধৈর্য ধরে শুনবেন। বলা হচ্ছে, প্রথমে সাবজেক্ট বের করতে হবে, কে বা কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। কে বা কারা বা কাদেরকে দিয়ে প্রশ্ন করব, তাহলে সাবজেক্ট পাবে। বললাম কি, সুমন ভাত খায়, সুমন ভাত খায়, এই খাওয়াকে প্রশ্ন করব, কে খায়, উত্তর আসবে সুমন খায়, পেয়ে গেলাম সাবজেক্ট। অর্থাৎ ভার্বকে প্রশ্ন করবেন সর্বদা, কে বা কারা বা কাদেরকে দিয়ে যে উত্তর পাওয়া যাবে সেটাই সাবজেক্ট। তাহলে আপনি সাবজেক্ট আগে বসিয়ে ফেলবেন। এখানে আমি একটা সাবজেক্ট বসাই দিলাম, হি, বা কারো নাম লিখে দেই, করিম, কে এ আর আই এম, এখানে একটা সাবজেক্ট লিখেছি করিম, জাস্ট ওকে, লিখেছি করিম, সাবজেক্ট পেয়ে গেছি কিভাবে, ভার্বকে প্রশ্ন করেছি কে, কারা বা কাদেরকে দিয়ে। করিম ভাত খায়, এখানে খাওয়াকে প্রশ্ন করলাম, কে খায়, করিম, তাহলে আমাকে প্রথমে করিম বসাতে হবে। কেন, আমি একটু আগে শিখে এসেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন আমার এই সূত্র মেলে কিনা। তাহলে করিম সাবজেক্ট বসালাম। ভার্ব বের করার সহজ নিয়ম হলো, কি করছে, এই সাবজেক্টের কাছে প্রশ্ন করব, কি করছে, করিম ভাত খাচ্ছে, সাবজেক্টের কাছে আমি প্রশ্ন করলাম করিমের কাছে, কি করছে, উত্তর আসবে খাচ্ছে, ভাত খাচ্ছে, তো ভাত দরকার নেই, এখানে ভার্ব পেয়ে গেলাম খাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি করিম, আমি প্রেজেন্ট ইনডেফিনিটলি লিখি খায়, তাহলে করিম ইটস, ই এ টি এস, করিম ইটস। দেখেন, ভার্ব বের করা সহজ নিয়ম হয়ে গেল। এরপরে যে রিপন ফুটবল খেলছে, রিপনের কাছে প্রশ্ন করব, রিপন কি করছে, উত্তর আসবে রিপন ফুটবল খেলছে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় রিপন কি করছে, উত্তর পেয়ে যাব ভার্ব খেলছে, পেলে বা এর সঙ্গে আইএনজি, প্লেইং। এইবার দেখেন অবজেক্ট বের করব কেমনে, অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট। বলছে কি, অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট, অবজেক্ট না থাকলে বাকি অংশ বা অ্যাডভার্বটাকে অবজেক্ট বলা হয়, সব শেষে থাকবে কনজাংশন বা অ্যাডভার্বিয়াল। তো এইটা আরো একটু ক্লিয়ার করি, অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কার কাছে গিয়ে প্রশ্ন করব। দেখেন, আমি যদি বলি রিপন ফুটবল খেলছে, কি বললাম, রিপন ফুটবল খেলছে, আমাকে কি বলা হয়েছে, অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। এই ভার্বের কাছে যদি প্রশ্ন করি, রিপন কি খেলছে, উত্তর আসবে রিপন ফুটবল খেলছে। আচ্ছা, এখানে আমরা ভার্বের কাছে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, এটা মনে রাখবেন কার কাছে গিয়ে প্রশ্ন করতে হবে। তো ভার্বের কাছে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, রিপন ফুটবল খেলছে, তো এখানে করিম দিয়ে বাক্য করতে চাচ্ছিলাম, করিম ইটস, করিম খায়। ভার্বের কাছে প্রশ্ন করেন করিম কি খায়, উত্তর আসবে করিম ভাত খায়, আর আই সিই। আমরা যারা একেবারেই বাক্য সাজাতে পারি না, এইভাবে আপনারা বের করতে পারবেন। এইবার দেখবেন উপরোক্ত সিকোয়েন্স অনুসারে নিচের বাক্যটিকে স্টেপ বাই স্টেপ অনুবাদ করব। দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। কথাটা সুন্দর, কে লিখছে জানি না, তবে খুব ভালো কথা লিখেছে।
নারীরা এখন পুরুষের চেয়ে এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে এক জায়গায় গিয়েছিলাম ইংরেজি শেখানোর জন্য, একটা ইংলিশ অলিম্পিয়াডে। তো সেখানে গিয়ে অবাক হয়ে গেলাম, দেখলাম প্রায় 50 থেকে 60 জন মেয়ে আর মাত্র 10 থেকে 12 জন ছেলে ছিল। এবং মেয়েদের পারফরমেন্স দেখে আমি এবং সোহাগ স্যার মানে খুব বিস্মিত হয়ে গেলাম, এ কি অবস্থা। তো বলা হচ্ছে যে দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। কি হবে? সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করতে হবে কে রাখছে, উত্তর আসবে মহিলারা রাখছে, উইমেন বা ওম্যান। আচ্ছা, এরপর ভার্ব কি? রাখছে, কিপিং। কি করছে? রাখছে। অবজেক্ট বের করার জন্য ভার্বের কাছে প্রশ্ন করেন কি রাখছে বা কাকে রাখছে, উত্তর আসবে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে, দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। আচ্ছা, এইবার তিনটি ফর্মুলা বাক্যটি পেলাম কি? উইমেন্স আর কিপিং, নারীরা রাখছে, দেয়ার সাইন্স তাদের চিহ্ন, অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশনস দক্ষতা এবং যোগ্যতার। পরবর্তী ধাপগুলো অ্যাডভার্ব, ওই যে বলেছি অতিরিক্ত অংশ থাকলে সেখানে অ্যাডভার্ব যোগ করব। কি হবে? এই যে অ্যাডভার্ব দেখেন, প্রতিটি ক্ষেত্রে, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, ইন এভরি সেক্টর। তারপর কিসে? দেশের উন্নয়নে। দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে, তাহলে ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে। টোটাল বাক্যটা পড়েন তো। দেশের উন্নয়নের, কি বলা হচ্ছে? দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। তাহলে উইমেন্স আর কিপিং, নারীরা রাখছে, কি রাখছে? দেয়ার সায়েন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, তাদের দক্ষতা এবং যোগ্যতার স্বাক্ষর। কোথায় রাখছে তারা? ইন এভরি সেক্টর, প্রত্যেক সেক্টরে, অব দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। অব দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, দেশের উন্নয়নে। দেখেন কত বড় একটা বাক্য, সহজ হয়ে গেল। আমরা এখানে বড় বড় বাক্য তৈরি করতে গেলে, বড় বড় বাক্য তৈরি করে কথা বলতে গেলে আমরা তখন কিন্তু খুব কনফিউজড হয়ে যাই, আমাদের গা ঘেমে যায়, আমরা খুব ভীত সন্ত্রস্ত হই। স্যার এত বড় বাক্য কি আমরা পারবো? পারবেন। এই ক্লাসটা আমি আগামীকালও নিব, অর্থাৎ আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন বড় বড় বাক্য কিভাবে তৈরি করতে হয়। দেখেন একটা বড় বাক্য লিখেছি, প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। তাদের দায়িত্ব কি করছে না? সঠিকভাবে পালন করছে না। আমরা দেখেছি যারা ফেসবুক চালান বা যারা নেট ব্রাউজ করেন, দেখবেন আমাদের শরীয়তপুর না কোথায় এক ডিসি সাহেবের একটা খুব খারাপ একটা ঘটনা, তাই না? তো এখানে কি হচ্ছে? এগুলো প্রশাসনের সঠিক জবাবদিহিতা নাই। তো বলছে যে প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। এখানে বড় একটা বাক্য, কিভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন, এর আগামাথা কিছু খুঁজে পাবেন? পাবেন। এখানে কি করতে হবে? আগে সাবজেক্ট বের করতে হবে। আগে কি করতে হবে? হ্যাঁ, অধিকাংশ সরকারি কর্মচারীরা, হ্যাঁ তারপর বলেন। সরকারি কর্মচারীরা, আচ্ছা একটু সামনে এনে দেয়। হুম 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 সরকারি কর্মচারীরা হুম তাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি স্যার সঠিক জবাবদিহিতা না থাকায়, প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় তাদের দায়িত্ব পালন করে না। ধন্যবাদ। শিলা আপা অনেকটা বুঝতে পেরেছি। দেখেন এখানে সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় কে বা কারা দায়িত্ব পালন করে না, সাবজেক্ট বের করার জন্য আমি প্রশ্ন করব। হ্যাঁ, এইটা হচ্ছে আমার, তাহলে এই যে কর্মচারীগণ কারা দায়িত্ব পালন করে না, সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ। তাহলে দেখেন এইবার ভার্বটা কি? ভার্ব হচ্ছে এইটা, দায়িত্ব পালন করে না। দায়িত্ব পালন করা, এটা হচ্ছে ভার্ব। আসুন এটা একটু ভেঙে সাজাই। আচ্ছা, শব্দ হচ্ছে, প্লিজ একটু মিউট রাখবেন। বলা হচ্ছে যে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তাহলে কর্মচারীগণ ইংরেজি হচ্ছে দা এমপ্লয়িজ। দা এমপ্লয়িজ, হ্যাঁ, কর্মচারীগণ। এরপর কি? সাবজেক্টের পরে ভার্ব আসবে। কর্মচারীগণ তাদের দায়িত্ব পালন করে না, তাহলে কি? ডোন্ট পারফর্ম দেয়ার, হ্যাঁ ডোন্ট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি। তাহলে কতটুক বললাম?
দ্য এমপ্লয়িজ ডোন্ট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি। কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এটুক কিন্তু আমার হয়ে গেল, এখানে আর হাত দেওয়া লাগবে না, একটু কমপ্লিট, টিক দিয়ে দিলাম। এইবার দেখেন, এইবার কি করব, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এটা আমরা ছোট ছোট পার্ট করি, পরে জোড়া লাগিয়ে দেব। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এর ইংলিশটা কি হবে? ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস, ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন। এরপর কি আছে? সঠিক জবাবদিহিতা না থাকায়, সঠিক জবাবদিহিতা ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। আচ্ছা, কোথায় তারা দায়িত্ব পালন করে না? হ্যাঁ, কোথায় দায়িত্ব পালন করে না? প্রশাসনে, ইন ইন অ্যাডমিনিস্ট্রেশন, ইন অ্যাডমিনিস্ট্রেশন। এইবার সম্পূর্ণ বাক্যের অনুবাদ দেখেন, প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এইবার এই ছোট ছোট অংশগুলো আপনি আঠা দিয়ে, ফেভিকল আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেন। কি বলছে? দ্য এমপ্লয়িজ ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস properly due to lack of proper accountability in the administration। তাহলে কি দাঁড়ালো? দ্য এমপ্লয়িজ ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা হচ্ছে সাবজেক্ট, ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস, এটা অবজেক্ট, এটা ভার্ব। আচ্ছা, প্রপারলি ডিউ টু ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে আমার অতিরিক্ত অংশ। হ্যাঁ, দেখেন এখানে পার্ট পার্ট করে দিয়েছি আমি, যে কিভাবে আমরা ভেঙে ভেঙে, ট্রান্সলেশন 2, এরপরে আরেকটা দেখিয়েছি ট্রান্সলেশন 3, তারপর দিয়েছি 4, চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। এখন দেখবেন বাংলাদেশের অনেক তরুণ তরুণী তারা উদ্যোক্তা হচ্ছে, কেউ বিদেশে, হ্যাঁ কেউ বিদেশে পাড়ি জমাচ্ছে, কেউ বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হচ্ছে। তো এইটা বলা হচ্ছে যে চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। এগুলো আপনারা নিজে নিজে একটু করবেন। তারপর হ্যাঁ, তো আমি স্বাবলম্বী হতে চাই, এই যে দেখেন, আমি স্বাবলম্বী হতে চাই ব্যবসা করে, কারণ চাকরির বাজার মন্দা থাকায়। হুম, হ্যাঁ, দিস ইজ ডিউ টু ডিউ টু ব্যাড জব মার্কেট, ডিউ টু ব্যাড জব মার্কেট। অর্থাৎ আমি ভাত খাই। হুম, সেলফ ডিপেন্ডেন্ট, থ্যাংক ইউ। অর্থাৎ আমি ভাত খাই, এটা বলা যায় আমি খাই ভাত, আমি খাই ভাত। আমি স্কুলে যাই, এটা সাজাতে হবে আই গো টু স্কুল, অর্থাৎ আমি যাই স্কুলে, আমি যাই স্কুলে। আমি প্রতি শুক্রবারে ঘুরতে বের হই, এভাবে না বলে আমি ঘুরতে বের হই প্রতি শুক্রবারে। অর্থাৎ আমরা বাঙালিরা বলি কি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। বাংলায়, বাংলা বাক্যে ভার্বটা সর্বদা শেষে চলে যায়, বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়াটা সর্বদা শেষে চলে যায়। কিসে চলে যায়? শেষে চলে যায়। এই যে দেখেন, চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই, একেবারে শেষে গিয়ে ভার্বটা বসেছে হতে চাই। কি আছে বলেন? হতে চাই। তাহলে আমার কথা কি মিলে গেল? বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া সবার শেষে থাকে। আমি ভাত খাবো, আমি আগামীকাল ঢাকায় যাব, এই যে যাব, খাবো, এইগুলো হচ্ছে ভার্ব। তো বাংলা বাক্যে যদি ভার্ব সেন্টেন্সের শেষে থাকে, কিন্তু ইংরেজরা এটা মানতে চাইলো না, ওরা আমাদের এই থিওরি মেনে নিতে চাইলো না, ওরা একটু গায়ের জোর খাটালো। ওরা বলল, নো, আই এম নট এগ্রি উইথ ইউ, উই আর নট এগ্রি উইথ ইউ, হ্যাঁ, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট আওয়ার প্রপোজাল, বরং তোমাদেরকে গ্রহণ করতে হবে আমাদের প্রস্তাব। তো আমরা বললাম কিসের প্রস্তাব? ইংরেজরা বলল যে সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। কি দিতে হবে বলেন? সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে, তবেই কিন্তু বাক্যটা সঠিক, আমরা মেনে নিব। তো আমরা বললাম ঠিক আছে, তথাস্তু, তাই হবে। তো আমরা যদি বলি আমি ভাত খাই, ওরা বলে যে আই ইট রাইস, আমি খাই ভাত। আমরা যদি বলি আমি স্কুলে যাই, ওরা বলে আমি যাই স্কুলে, আমরা যাই স্কুলে। তো এইভাবে কিন্তু বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাক্যটা সাজাতে হবে। অর্থাৎ আপনাকে একটা বিষয় বুঝতে হবে, সেই বিষয়টা হচ্ছে কি, কিভাবে সাবজেক্ট বের করতে হবে, কিভাবে অবজেক্ট বের করতে হবে, কিভাবে ভার্ব বের করতে হবে। এইটা যখন আপনি পারবেন, তখন এই বড় বড় বাক্যগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। দেখেন এখানে আরো দিয়েছি, এখানে একটা বাক্য দিয়েছি যে
সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও পরিশুদ্ধ। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময় বেশি পায়। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখানে অনেকেই আছেন আমি জানি ফজরের নামাজ পড়েন, পড়ে সংসারের কোনো কাজ থাকলে সেগুলা করেন, অথবা রাস্তায় হাঁটতে বের হন। যদি সুযোগ না থাকে বাসার ভিতরে কাজ করতে শুরু করেন, পরে আর ঘুমাতে যায় না, তাই না? দেখেন অনেকেই ব্যাচে ভর্তি হওয়ার সময় বলে যে স্যার, আমি যে কথাগুলো আপনার সাথে বাংলায় বলছি এগুলো যেন আমি পানির মতো সহজ করে ইংরেজিতে বলতে পারি। তো এই আকাঙ্ক্ষাটা, এই ইচ্ছাটা পূরণ হবে কিভাবে, তার একটা জ্বলন্ত উদাহরণ চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে একটা মানুষ সকালে উঠে কি করে, আমি 4-5টা বাক্যে তুলে ধরেছি। তো এই বাক্যগুলো বাংলায় রয়েছে। এইগুলো যদি আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন তাহলে আপনি কিন্তু সেই আশাটা আপনার পূর্ণ হবে। অর্থাৎ শুধু এখানে এইটা না, জাস্ট ওয়েট, এটা এখানে শুধু এটা করলে হবে না। এখানে কি করতে হবে আমাদেরকে, মিউট করে না, আপনাদের সাউন্ডের জন্য আমার মাঝে মাঝে সমস্যা হয়। বলা হচ্ছে যে সকালে ওঠা একটি ভালো অভ্যাস, এর ইংলিশটা কি হবে দেখেন, আর্লি রাইজিং বা আর্লি রাইজিং ফ্রম বেড ইজ এ গুড হ্যাবিট, বা রাইজিং আর্লি ইজ আ গুড হ্যাবিট। দেখেন বাক্যটা কি বলছে, যে সকালে ওঠা, আর্লি রাইজিং ফ্রম বেড ইজ এ গুড হ্যাবিট, হয় একটা ভালো অভ্যাস। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। দ্য ওয়েদার অফ ডন, ডন মানে হচ্ছে ভোরবেলা, রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। এখানে রিমেইনস কেন দিলাম, কারণ এখানে সাবজেক্টটা থার্ড পারসন। ভোরের আবহাওয়া এটা কি থাকে, নির্মল ও বিশুদ্ধ। দেখেন এই শীটটা, আজকের এই ক্লাসটা আপনারা আমি এখনই দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করেন। আগামী ক্লাসে আপনারা যেন এইগুলা আমার সামনে, ইংরেজি দেখা লাগবে না, বাংলা দেখে আপনারা ইংরেজি বলতে পারেন, সেইভাবে একটু প্রিপারেশন নিয়ে রাখেন। আগামী ক্লাসে সবাই জয়েন করবেন আমি আশা করি। ওকে স্যার। হ্যাঁ এইগুলো দেখেন আপনাদেরকে করতে হবে। এটা যদি না করেন, শুধু আমার কথা শুনে চলে যান, কোনো কাজ হবে না। কিন্তু যারা প্র্যাকটিস করবে বিশ্বাস করেন তারা অবশ্যই ভালো কিছু করবে। কারণ ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, আপনি ফার্মেসি থেকে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধটা কিনে নিয়েছেন, এটা না খাইলে কি রোগটা সারবে? সারবে না। তো এইভাবে আমি যে পথটা দেখাচ্ছি, বড় বড় বাক্য কিভাবে আমরা সহজে করতে পারি, আজকের ক্লাসে আমি মেইনলি সেই বিষয়টাই দেখালাম। আমি আরো একটা বিষয় একটু দেখাতে চাচ্ছিলাম, কিন্তু আজকে আর আমাদের হাতে একদমই সময় নেই, এই জন্য এটা দেখাতে পারছি না। তবে আমাদের মেইন হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে নিউজ পেপার, এই যে নিউজ পেপার, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এখানে ইংরেজি সেন্টেন্স গুলো পড়ে আপনারা বাংলা করে আমাকে শোনাবেন। এবং এই যে সেন্টেন্স গুলো আমি বাংলা করে দিব না, এগুলো আপনারা বাংলা থেকে ইংলিশ করবেন। সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, যে ভোরে ওঠে সে কাজের জন্য অনেক সময় পায়, এগুলো আপনারা নিজেরা করবেন। একটু চেষ্টা করেন, না পারলে সঙ্গে আমি তো আছি। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? সবাই বুঝতে পেরেছেন? আজকের ক্লাসে যারা জয়েন করেছেন আগামী ক্লাসেও আপনারা আশা করি সবাই জয়েন করবেন এবং এই কাজগুলো করে রাখবেন। হ্যাঁ, ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। গুড নাইট, থ্যাংক ইউ, ওয়ালাইকুম